জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের ৬ মামলা চলছে, যার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষে নভেম্বরের মধ্যে কয়েকটি মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতির যে মামলা স্থগিতাদেশ আছে তা আপিলের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে। এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুদক। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নে সকল দল মোটামুটি সম্মত হয়েছে। এক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা নেই, তবে রাজনৈতিক দলের সদিচ্ছা ও আমলাদের মানসিকতার পরিবর্তন হলেই দুদক স্বাধীন হবে বলে মন্তব্য করেন তিনি। যে কার্যক্রম আছে দুর্নীতি দমন এবং প্রতিরোধ, সবগুলো কার্যক্রমে টিআইবি আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। তো দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করা, আরও বেগবান করা এবং আরও কার্যকর করার লক্ষ্যে আমরা পূর্বের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আমরা 5 বছর মেয়াদী আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। যে কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি, সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন এই মামলার বিশেষ তদন্তকারী অফিসার ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ থেকে এই সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। প্রসিকিউটর তানভীর জোহা মামলার ৫২তম সাক্ষী। তিনি তদন্তকালে শেখ হাসিনার বেশ কয়েকটি ফোনালাপ জব্দ করেছেন। সে ফোনালাপ ট্রাইব্যুনালে শোনান তিনি। সাক্ষ্য গ্রহণ শেষে জেরা করবেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এর আগে গতকাল সাক্ষ্য ও জেরা শেষ হয় সিআইডির ফরেনসিক বিভাগের কর্মরত শাহেদ জুবাইর লরেন্সের। জব্দ করা অডিও ক্লিপে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কণ্ঠের সত্যতা নিশ্চিত করেন তিনি। আরেকজন সাক্ষী ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসানও গতকাল জবানবন্দি দেন। সেখানে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাত্র জনতার উপর গুলির নির্দেশের বার্তা পাওয়া যায়। এদিকে আশুলিয়ার ৬ মরদেহ পোড়ানোর মামলায় ৫ম দিনের সাক্ষ্য গ্রহণও জেরা চলছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহবাগ থানার মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় সাবেক এমপি সুলাইমান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। 10 দিনের রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, জুলাই আগস্ট আন্দোলনের সময় চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের উপর এই আসামিদের নেতৃত্বে গুলি ও হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তখন গুলিবিদ্ধ হয়ে নিহত হন জুট ব্যবসায়ী মনির। হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের চিহ্নিতের জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। কামরুল ইসলামের আইনজীবীরা তার অসুস্থ ও বয়সের বিবেচনায় রিমান্ড নামঞ্জুরের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। আওয়ামী লীগের দুর্নীতির বিচার হলে এবং অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখালে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা হামলা করার সাহস পেত না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, বিচার হচ্ছে না বলেই দেশে বিদেশে আওয়ামী লীগ ও তার দোসররা নামার সুযোগ পাচ্ছে। এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আওয়ামী লীগের সাথে কোনো আঁতাত নেই। যারা দলটিকে সহযোগিতা করছে তাদের খোলস থেকে বের হতে দেয়া
যাবে না বলে সতর্ক করেন তিনি। এদিকে নিউ ইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে হেনস্থার বিষয়টিকে ইউটিউবে বানানো ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগের পুলিশ নেই, ছাত্রলীগ নেই, হেলমেটধারীরা নেই, তাহলে এই 1 বছরে প্রায় দ্বিগুণ অপহরণ হয়েছে। কেনই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, এটা তো জনগণ জানতে চায়। আপনাদের প্রতি জনগণ এবং রাজনৈতিক দলদের আস্থা আছে। আস্থা থাকার পরেও আপনারা কেন দক্ষতার সাথে, দ্রুততার সাথে, ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণ করতে পারছেন না বলে আজকে বিভিন্ন জায়গায় দোসরদের প্রেতাত্মারা তারা নামার সুযোগ পাচ্ছে এবং বিদেশেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। বেসরকারি গবেষণা সংস্থা ইনোভেশনের এক জরিপ বলছে, আগামী নির্বাচনে 41.30% ভোটার বিএনপিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে ভোট দেবে 30.3% এবং এনসিপিকে ভোট দেবে 4.7%। এছাড়া আওয়ামী লীগকে সমর্থন করেছে 18.8 ভোটার। রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভে অডিটোরিয়ামে এক জরিপ তুলে ধরে বলা হয়, 39.1% মানুষ মনে করে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর 28.1% মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। জরিপে বলা হয়, 6 মাসে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে সবচেয়ে বেশি, তবে বিএনপি ও জামায়াতের সমর্থন সামান্য কমেছে। বিএনপি এগিয়ে আছে 6 বিভাগে, জামায়াত এগিয়ে আছে রংপুরে। আওয়ামী লীগ বরিশালে, এনসিপি ভালো করেছে চট্টগ্রাম বিভাগে। জরিপ অনুযায়ী অন্যান্য দলের তুলনায় ভোটাররা জামায়াতের স্থানীয় রাজনৈতিক কার্যক্রম নিয়ে সন্তুষ্ট। এছাড়া তরুণ ভোটার এবং শিক্ষিত ভোটারদের কাছে এগিয়ে জামায়াত। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চায় 45.79% এবং অংশগ্রহণ চায় না 45.58%। আগামী নির্বাচনে দলীয় প্রতীকে 14.7% এবং প্রার্থীর যোগ্যতায় 65.5% ভোটার বিবেচনায় নেবেন। জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডের রানি ও বেশ কয়েকটি রাজনৈতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। 80তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিনে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এই অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানি সুবিধা তৈরি, পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। পরে নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথে আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রাতে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসিপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরো কি কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই, সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা যাবে আজও। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও পরে তা একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়। এছাড়াও আজ প্রার্থীর আপত্তি গ্রহণ করা যাবে, সেই সাথে আপত্তি নিষ্পত্তিও করা যাবে। বৃহস্পতিবার প্রকাশ করা হবে প্রার্থীর চূড়ান্ত তালিকা।
এরই মধ্যে মঙ্গলবার 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন জানায় বেলা 3:30 পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়াও কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি ও অভিযোগ থাকলে সেটি আজই জানাতে হবে কমিশনকে। এদিকে ডোপ টেস্টের ফলাফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সবকিছু বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচন 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়। বেশ কয়েকটি দল ও প্যানেল নির্বাচন পেছানোয় সাধুবাদ জানালেও ছাত্র শিবির রাকসুর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখেই দেখছে। আর ছাত্রদল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। পনেরো দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা, ল্যাব ও ক্লাস সংকট নিরসন, পরিবহন ও আবাসন সমস্যার সমাধান, 24 ঘন্টা মেডিকেল সেন্টার সেবা চালু রাখার দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া টিউশন ফি, লেট পেমেন্ট ও ওয়েবার ফির মাধ্যমে বিপুল অঙ্কের টাকা জরিমানা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যা শিক্ষার্থীদের পক্ষে দেয়া সম্ভব নয়। তাই এসব ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবে বলছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 7 কর্মদিবস পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। দুপুর 1টার দিকে বৈঠক শেষে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। এর আগে কর্মসূচির কারণে সকাল থেকে ক্লাস বন্ধ হয়ে যায়। ক্লাস, পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক কার্যক্রম। কর্মসূচির সমর্থনে গেল 3 দিনের মতো ক্যাম্পাসে বসে অলস সময় কাটান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। অন্যদিকে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করে ইসলামী ছাত্র শিবির। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় রাকসু নির্বাচনের স্বার্থে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এক পর্যায়ে দুপুর 1টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৃতীয় দিনের মতো বিশেষ অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সকাল 11টা থেকে নগরীর এ সময় অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। স্বামীবাবাদ থেকে শুরু হয় নগরীর 7টি পয়েন্টে অভিযান পরিচালনা করে পুলিশ ও র্যাব। বিচ্ছিন্ন করা হয় অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ। পরে জব্দ করা হয় বৈদ্যুতিক মিটার ও তার। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারি সীমান্ত দিয়ে 19 বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বুধবার ভোরে এই 19 জন বাংলাদেশিকে প্রবেশ করতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 10 জন পুরুষ, 6 জন নারী ও 3 শিশু রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। এরপর বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাও খেটেছেন। রাজু কাউতাভুক্ত এলাকায় নির্মিত ও নির্মাণাধীন ভবনসমূহে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক অংশীজন সভায় কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজুকে আছেন পশু, তো আপনি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে চলে আসতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন রিটায়ারমেন্ট করে বাজারে যাবেন বাজার করতে, আপনার যদি একটা পরিচয় থাকে যে ঢাকা শহরের এই সমস্যাটাকে আপনি সমাধান করে দিয়ে আসছিলেন, তা আপনি রাজুকেই থাকেন না কেন, ওয়াসাতেই থাকেন না কেন, সিটি কর্পোরেশন থাকেন না কেন, ডিওইতেই থাকেন না কেন, এইটাই হচ্ছে আমাদের আসল কাজ। আমরা কোন প্রতিষ্ঠানে আছি সেই প্রতিষ্ঠানের ম্যান্ডেটটাকে আমরা বড় করে দেখব। প্রসেসটা সবসময় যে আমি আমার সাম্রাজ্যের অধিকর্তা এবং আমার মতেই চলতে হবে, এইটা হলে কিন্তু হবে না। আমাদের এখানে নগর গভর্নেন্সের একটা কনসেপ্ট এসেছিল, এই যে কেউ কারো জায়গা ছাড়বে না তো, কেউ কারো যে সাম্রাজ্য, এই সাম্রাজ্য ছাড়বে না তো, কিন্তু সাম্রাজ্য রাখতে গিয়ে দেখা যায় আসল ম্যান্ডেটে কম্প্রোমাইজ করে ফেলি। তো রাজুকের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা তাদের আইনটা যেহেতু পরিবর্তন করছেন, ঢাকা শহরের কিছু হলেই কিন্তু আপনার দিকে মানুষ
ফিঙ্গার পয়েন্ট করবে। ঠিক যেরকম ভাবে কোথাও বালু তুললে পাথর তুললে আমার দিকে আঙ্গুল দেয়, যদিও বালু আর পাথর এখন আর আমার বিষয় না, তারপরেও আমাকে বলবে, এন্ড আই এম হ্যাপি। আমি দায়িত্ব নিতে আমার কোনো সমস্যা নেই, আমি দায়িত্ব নিব, যে সংস্থার সাথে কাজ করতে হয় আমি কাজ করব। আমার মনে হয় যে আপনারা এইখানে একটু ওয়াসার সাথে কথা বলেন, যে আপনারা যদি বিল্ডিং কোডে এই জিনিসটা ঢুকিয়ে দেন। আর আশরাফ ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আশরাফ ভাই আমি আর আগামী মাসে শুনতে চাই না, আমি সেই 10 বছর যাবত শুনে যাচ্ছি বিল্ডিং কোড ফাইনালাইজ হচ্ছে, এই আগামী মাসেই হচ্ছে। এই আগামী মাসটা যেন নভেম্বর 2025 হয়, বা সর্বোচ্চ অক্টোবর 2025 হয়, বা সর্বোচ্চ নভেম্বর 2025 হয়। সুপার টাইফুন রাগাসার আঘাতে তাইওয়ানে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, এখনও নিখোঁজ প্রায় 30 জন। ভূমিধস ও পানির তোড়ে ভেসে গেছে সড়ক, মহাসড়ক ও সেতু। ব্যাপক বন্যার কবলে পড়েছে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন। এদিকে চলতি বছরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় সুপার টাইফুন রাগাসা বুধবার সকালে আঘাত এনেছে হংকংয়ের উপকূলে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 200 কিলোমিটার। ঝড় ও মুষলধারে বৃষ্টিতে স্থবির হয়ে আছে হংকংয়ের জনজীবন। বাতিল করা হয়েছে 7 শতাধিক ফ্লাইট। মঙ্গলবার গভীর রাতে হংকংয়ের উপকূলের সর্বোচ্চ 10 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ইকুয়েডরের বন্দর নগরী মাচালায় একটি কারাগারের ভেতর থেকে সংঘর্ষে মারা গেছে অন্তত 14 জন, আহত হয়েছে বেশ কয়েকজন, পালিয়ে গেছে বহু বন্দী। স্থানীয় পুলিশ জানিয়েছে কারাগারের ভেতরে লস লোবাস এবং সাউ বক্স নামে 2 গ্যাংয়ের সদস্যদের সংঘর্ষের রূপ নেয় সহিংসতায়। এরপরই তারা সংঘর্ষে জড়ায় কারা কর্তৃপক্ষের সঙ্গে। এতে একজন কারারক্ষী সহ আরও একজন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইন শৃঙ্খলা বাহিনী। শেষ করছি এখনকার দিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।